আমরা এখন কৃষক বলতে আসলে যাদেরকে বুঝি দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে হয় তারা জমির মালিকদের থেকে বর্গা নিয়ে চাষ করে, অথবা তার সহায় সম্বল ওই সামান্য 10 কাঠা 1 বিঘা 2 বিঘা 1 একর জমি, সেটুকুতে তাদের সকল সহায় সম্বল সেখানে বিনিয়োগ করে তিনি ফসল উৎপাদন করেন। এটা করতে গিয়ে ফসল উৎপাদন করার শেষ সময় পর্যন্ত তার নিজের সহায় সম্বলটুকু শেষ তো হয়ই, বরং বিভিন্ন জায়গা থেকে ঋণ করে বিভিন্ন মহাজনের থেকে টাকা নিয়ে তিনি ওই ফসলটা উৎপাদন করেন। কিন্তু এই উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যখন দেখি যে এখনও আমাদের এই দেশে একজন কৃষক যখন তার নগদ টাকা দিয়ে সার পেতে যায় বা পেতে চায়, সেই সার পাওয়ার জন্য তাকে কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। সরকার একটা দাম নির্ধারণ করে দেয়, ধরেন একটা সারের বস্তা প্রতি 1400 টাকা, কিন্তু নামকাওয়াস্তে লিখিতভাবে এটার মূল্য বস্তা প্রতি 1400 টাকা থাকলেও এটা হয়তো ওই কৃষককে 2200 টাকা দিয়ে কিনতে হয়। এমনকি মাঝে মাঝে দেখা যায় টাকা দিয়েও সার কৃষকের ঘর পর্যন্ত সার আসে না। আবার কীটনাশক, এই কীটনাশক দিনে দিনে কৃষকের কাছে একটা দুষ্প্রাপ্য জিনিস হয়ে উঠছে, কারণ যে হারে সিন্ডিকেট করে এই কীটনাশকের দাম বাড়ানো হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে এখন অনেক কৃষকের মাথায় ফসল যখন উৎপাদন প্রক্রিয়া চলতে থাকে তার চিন্তা হয় কোনো মতে যেন তিনি ওই সার আর কীটনাশকের দামটা উঠাতে পারেন, এবং প্রত্যেকবার ওই চাষাবাদ চলাকালীন সময় কৃষক তওবা করে যে পরের বার এই কৃষি আর তিনি করবেন না। ইভেন এটাও দেখা যায় এই যে সারের জন্য ডিলার দেওয়া হয়, কীটনাশকের জন্য ডিলার দেওয়া হয়, দুই ধরনের মানুষ এই ডিলারশিপ পায়। হয় তিনি সরাসরি ক্ষমতাসীন দলের কোনো নেতাকর্মী, অথবা ক্ষমতাসীন দলের নেতাকর্মীর কাছে টাকা দিয়ে তার তালিকায় নাম উঠিয়ে তাকে ওই ডিলারশিপটা পেতে হয়। এমনও দেখা গিয়েছে যে একটা জেলায় যদি মোট 50টা ডিলারশিপ থাকে, 2 থেকে 3টা পরিবার মিলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন সবার নাম দিয়ে লাইসেন্স করে 2-3টা পরিবারের মধ্যে সকল সার এবং কীটনাশকের লাইসেন্স সীমাবদ্ধ রাখা হয়। এবং এর মধ্য দিয়ে যেটা হয় যে ওই জেলার সারের প্রাপ্যতা, কীটনাশকের প্রাপ্যতা, দাম সব কিছু ওই 2-3টা পরিবার নির্ধারণ করে। তার মানে এসালম কিংবা ভ্যাকসিন করা শুধু বাংলাদেশে নাই, প্রত্যেকটা জেলাতেও আছে। এখন আমরা যদি কৃষকের মুক্তি দিতে চাই, আসলে ন্যূনতম তার নিজের টাকা দিয়ে কেনার স্বাধীনতা, তাহলে আমাদের ওই জায়গাটাতে লক্ষ্য দিতে হবে। এরপরে উৎপাদন শেষে একজন কৃষক মনে করেন 15 টাকায় আলু উৎপাদন করলো পার কেজি। আমরা দেখি যে এবারে যেটা হয়েছে যে একজন কৃষককে পাইকারি দরে 7 টাকা 8 টাকা করেও কেজি দরে আলু বিক্রি করতে হয়েছে। এবং যেই চক্রটার মধ্যে দিয়ে যায় গ্রামের কৃষিতে, এবার আলুতে তারা লস করেছে, পরের বার তারা আর আলু করবে না, পরের বার আবার আলুর অনেক দাম যাবে, তখন তাদের মনে হবে আলুর তো এবার দাম বেশি গেল, তাহলে এবার আলু করতে হবে, পরের বার আবার আলু করতে যাবে, আবার লস খাবে। এই একটা চক্রের মধ্যে দিয়ে যায়, কারণ এই ধরনের একাডেমিক যে নলেজের জায়গাটা, এই জায়গাটা বা দেশের অর্থনীতির কী অবস্থা, এটা তো খুব স্বাভাবিকভাবেই ওই একাডেমিক জায়গাটা তাদের কাছে এত বেশি স্পষ্ট না। সমস্যা যেটা হয় যে আমরা মনে করি আমার দেশের একটা সরকারের, একটা রাষ্ট্রের ওই পলিসিটা থাকা উচিত যে একজন কৃষক যে তার সর্বস্ব দিয়ে বিনিয়োগ করে একটা ফসল উৎপাদন করে, যার সর্বমোট পুঁজি ওই 50,000 টাকা, যেটা দিয়ে সে 10 কাঠা জমিতে আলু চাষ করেছে, ওই কৃষক যদি ওই আলুটা বিক্রি করে ন্যূনতম তার যেটা সেখানে খরচ হয়েছে সেটার পাশাপাশি সামান্য একটা লাভ না পায়, তাহলে এটা ওই কৃষকের সাথে একটা রাষ্ট্রের করা অন্যায়। এবং এই অন্যায় থেকে আমাদের ওই ক্ষুদ্র যারা ছোট ছোট মানে অল্প পরিমাণে জমিতে যারা কৃষিকাজ করে, ওই কৃষকদেরকে এই অন্যায় থেকে আমাদের মুক্তি দিতে হবে। এই জন্য একটা রাষ্ট্রের জায়গা থেকে ন্যূনতম এইটুকু পলিসি ঠিক করা উচিত যে একটা ফসল উৎপাদনের প্রতি কেজিতে যদি 10 টাকা খরচ হয়, মাঠ পর্যায়ে থেকে একজন কৃষক অন্তত 12 টাকায় সেটা বিক্রি করবে, এইটুকু নিশ্চয়তা কৃষকের থাকা উচিত। কারণ ওই ফসলটা বিক্রির পরে তার পরিকল্পনা থাকে কিভাবে ওই টাকা দিয়ে সে তার ঘরটা ঠিক করবে, তার পরিকল্পনা থাকে কিভাবে তার সন্তানকে নতুন একটা স্কুলের ড্রেস কিনে দিবে, তার পরিকল্পনা থাকে কিভাবে তার যদি বিবাহ উপযুক্ত কোনো মেয়ে থাকে তাকে
তার বিবাহ দেওয়ার জন্য যাবতীয় একটা ছোট্ট আয়োজনের ব্যবস্থা করবে। তো আমরা প্রতিনিয়ত এই ধরনের রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বিভিন্ন সরকার কিংবা ক্ষমতাসীন দল আমরা যেই জিনিসটা অনুধাবনই করি না, যে আমরা এরকম লক্ষ লক্ষ কৃষকের স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ছিনিমিনি খেলি। হয়তো এটার মূল্য আমাদের কাছে নেই, কিন্তু তাদের প্রতিনিয়ত জীবনে এটার মধ্য দিয়ে অনেক অনেক বড় দুর্যোগ বয়ে যায়, যেগুলোর দায়িত্ব একটা রাষ্ট্র হিসেবে, একটা সরকার হিসেবে আমাদের ধীরে ধীরে নিতে হবে। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে, ধরেন ফসল উৎপাদন করা হলো, একজন কৃষকের ওই সামর্থ্য থাকে না ওই ফসলটা উৎপাদন করে নিজে সংরক্ষণ করবে। এই জন্য যতটুকু সময় যেগুলো পচনশীল দ্রব্য থাকে, অল্প সময় তারা সংরক্ষণ নিজের বাড়িতে যে কোনোভাবে, আমি দেখেছি যে নিজে যে ঘরে ঘুমায় চৌকিতে খাটে তার নিচে তারা আলুগুলো দিয়ে রাখে। ওই আলু যতদিন ওই চৌকির নিচে বা ঘরের মেঝেতে ভালো থাকে ততদিন পর্যন্ত রাখে, তারপর তার বাধ্য হয়ে বিক্রি করতে হয়। তাহলে এই সরকারের বা যে আমার এই বাংলাদেশে এটা প্রয়োজন এখন, যে আমার একজন কৃষক যার ওই সামর্থ্যটুকু নেই যে নিজে একটা এই ফসলগুলোকে সংরক্ষণ করার জন্য কোনো কিছু একটা বানাবে, তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে এই ধরনের হিমাগার করা প্রয়োজন, যেখানে স্বল্প মূল্যে এবং নামমাত্র লাভে আমার একজন কৃষক তার ফসলটা সংরক্ষণ করার মধ্য দিয়ে তার স্বপ্নটাকে, তার জীবনটাকে ন্যূনতম বাঁচিয়ে রাখার একটা আস্থা পাবে। এবং আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই, আমাদের কৃষকেরা যখন আর পারে না, কারণ আমরা বেসরকারি উদ্যোগে প্রাইভেটভাবে যে হিমাগারগুলো হয়, সংরক্ষণাগারগুলো হয়, একটা উপজেলায় যে পরিমাণে ফসল হয়, একটা উপজেলার ওই ফসল সংরক্ষণ করার জন্য যতগুলো হিমাগার প্রয়োজন তার 10 ভাগের 1 ভাগও হিমাগার বর্তমানে বাংলাদেশের উপজেলাগুলোতে নেই, উপজেলা ধরে ধরে। তাহলে সেই ফসলগুলো বা সেই দ্রব্যগুলো যখন বিক্রি করার উপযুক্ত হয়, সেগুলো যখন এই ঢাকা পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা হয়, তখন আমাদের ওই কৃষকদেরকে অন্তত 10টা জায়গায় চাঁদা দিতে হয়, এবং এই চাঁদাবাজির সাথে সব সময় সম্পৃক্ত থাকে আমাদের ক্ষমতাসীন দলগুলো। তো আমাদের ওই কৃষককে এই চাঁদাবাজি নামক দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য আমাদের এখন রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমাদের সর্বদলীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। তো আজকে শুধু আমি আমার এই সংগ্রামী ভাইদের কথাগুলো এখানে বলে গেলাম, তাদের এই গল্পগুলো, এই চক্রটা যদি বলতে যাই তাহলে হয়তো আরও অনেক সময় লাগবে। কিন্তু আমাদের এই কৃষকের মুক্তি প্রয়োজন, আমাদের এই অর্থনীতি মুক্তি প্রয়োজন। আমাদের যে পোর্টগুলো রয়েছে, এই পোর্টগুলোতে ক্ষমতাসীন দলের তথাকথিত নেতাকর্মীরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এক একটা পোর্টকে যেভাবে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে সেগুলো নিয়ে ছেলে খেলা করে, সেটা থেকে আমাদের চিটাগাং, মংলা, পায়রা পোর্টকে মুক্তি দেওয়া প্রয়োজন। এটা যদি আমরা না করতে পারি তাহলে যত ধরনের বড় বড় গল্প দেয়া হোক, যত 31 দফা 62 দফা যাই দেয়া হোক না কেন, দিন শেষে বাংলাদেশের মুক্তি এটা আমাদের শুধু অধরা স্বপ্নই থেকে যাবে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে 24 পরবর্তী বাংলাদেশে প্রয়োজন হলে ওই পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের আবার লড়াই হবে, আবার সংগ্রাম হবে, কিন্তু আমাদের মুক্তি আমাদের নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।